শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম অশরীরীর সেই বিশেষ মুহূর্তে, যেখানে রাতের নীরবতা ক্রমশ গাঢ় হতে থাকে আর অদৃশ্য শ্বাসগুলো আমাদের ঘাড়ের পিছনে মিশে যায়। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টা মানেই অপেক্ষার অবসান। আজ এপিসোড 42-এ আপনাদের জন্য রয়েছে দুটি এমন ঘটনা, যেগুলো শোনার পর ঢাকার কার্জন হলের সামনের ঐতিহাসিক পুকুরটির দিকে তাকানোর সাহসও হারাবেন, আর গাজীপুরের কোনো রিসর্টে বেড়ানোর চিন্তাই মাথা থেকে উবে যাবে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই জীবন্ত হবে, যেন আপনি নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনুভব করছেন সেই শীতল স্পর্শ, শুনছেন সেই অস্বাভাবিক শব্দ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই বাস্তব, এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি অশরীরীর জন্য প্রস্তুত। যদি আপনি আজকের আতঙ্কের গভীরে নামার মতো মানসিক শক্তি রাখেন। প্রথম ঘটনা, কার্জন হলের সামনের মানুষ খেকো পুকুর, যে জলাশয়ে প্রাণ হরণ করে মুখোশ পরে থাকে। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাফি। রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক স্নাতকোত্তর ছাত্র। অসংখ্য ধন্যবাদ রাফি ভাইকে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি কোনো পুরাণ কাহিনী নয়, এটি 2023 সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া এবং 2024 সালের জানুয়ারি পর্যন্ত টানা প্রভাব বিস্তারকারী এক আতঙ্কের ইতিহাস। রাফির ভাষাই বলছি, যেভাবে তিনি তার ডায়েরিতে লিখে রেখেছেন, তারপরেও আজও কথা বলতে তার গলায় কাঁপুনি ধরে। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়। এর সামনে বিস্তৃত জলাশয়টির নাম শাহী পুকুর। ইতিহাসের পাতায় এটি সুন্দর, মনোরম, কিন্তু রাফি এবং তার কয়েক বন্ধুর কাছে এটি এখন ভুতুড়ে পুকুর বা মুখোশধারী জলাশয়। রাফি বলেন, আমরা 4 বন্ধু ছিলাম, আমি, শিমুল, তানিম এবং জয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে পছন্দ করতাম। বিশেষ করে শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় কার্জন হলের সামনের বেঞ্চগুলোতে বসে আড্ডা দিতাম। পুকুর পাড়ে তখন অপার্থিব শান্তি বিরাজ করত। কিন্তু 2023 সালের 15 ডিসেম্বর রাত 9টার দিকে সব কিছু বদলে যায়। সেদিন ছিল শুক্রবার। ক্যাম্পাসে তুলনামূলকভাবে মানুষ কম। তারা 4 জন পুকুরের পূর্ব পাশের বেঞ্চে বসেছিল। হঠাৎ জয় বলে উঠল, দেখো, পানির মধ্যে কি একটা সাদা কিছু ভাসছে। কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছিল না। শিমুল মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পানি ধরার দিকে আলো ফেলে। আলোর রেখায় তারা দেখতে পেল, পানির ঠিক মাঝখানে প্রায় 10 ফুট গভীরে একটি সাদা শাড়ি পরা নারীর মুখচ্ছবি ভাসছে। কিন্তু সেটি প্রাণহীন কোনো ভাসমান বস্তু নয়। মুখটি তাদের দিকে তাকিয়ে আছে, চোখ দুটি খোলা এবং হাসছে, এক অপ্রাকৃত বিশ্রী ঠোঁট টেনে তোলা হাসি। রাফি বলেন, এটা কোনো ডুবে যাওয়া লাশের মুখ হতে পারে না, কারণ লাশ এভাবে ডুবে থাকে আর মুখ উপরে ওঠে না, বিশেষ করে এভাবে হাসতে পারে না। তারা ভেবেছিল হয়তো আলোর খেলার কারিশমা। কিন্তু পরের মুহূর্তেই পুকুরের পানি অদ্ভুতভাবে ফুঁসে উঠতে শুরু করল, যেন নিচ থেকে প্রচণ্ড বুদবুদ উঠছে। পানির রং পরিবর্তন হয়ে গাঢ় পালো এবং ঘন লালচে আভা ধারণ করল। রাফির বর্ণনায় বলা হয়েছে, এটা ছিল রক্তের মতো, কিন্তু সম্পূর্ণ রক্ত নয়, যেন পানি নিজেই রক্তাক্ত হয়ে যাচ্ছে। এবং সেই সময় তারা স্পষ্ট শুনতে পেল পানির নিচ থেকে একদল মানুষের চাপা কান্নার শব্দ। পুরুষ, নারী, শিশু, সব বয়সের মানুষের মিলিত কান্না, যেন তারা চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। শব্দটা ছিল হু হু উ এর মতো। সবচেয়ে আতঙ্কজনক ঘটনা ঘটে যখন তানিম, সবচেয়ে সাহসী বন্ধু, সে পুকুরের ধার পর্যন্ত এগিয়ে গিয়ে ভালো করে দেখতে চাইল। হঠাৎ পানির ভেতর থেকে একটি শ্বেত পাণ্ডুলিপির মতো সাদা ফ্যাকাশে ভিজে হাত বেরিয়ে এসে তানিমের গোড়ালি স্পর্শ করে। তানিম চিৎকার করে পিছিয়ে এলো। তার গোড়ালিতে 5টি আঙুলের চিহ্ন দেখা যায়, যেন কেউ ভিজে কালামাটি দিয়ে স্পর্শ করেছে, কিন্তু সেগুলো জ্বলতে শুরু করে ঠান্ডা আগুনের মতো। রাফি বলেন, তানিমের গোড়ালি সেদিন রাতেই ফুলে কাচের মতো কালো হয়ে যায়। সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে। আমরা তাকে হাসপাতালে নিলাম। ডাক্তাররা কিছু বুঝতে পারলেন না, বললেন কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শ, কিন্তু আমরা জানতাম সেটা কোনো সাধারণ বিষ ছিল না।
এরপরের কয়েকদিন রাফি এবং বাকি বন্ধুরা গবেষণা শুরু করে। তারা স্থানীয় কিছু বয়স্ক কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক গার্ডের সাথে কথা বলে। সেই গার্ড, যিনি 30 বছর দায়িত্ব পালন করেছেন, তিনি একটি ভয়াবহ গোপন ইতিহাসের কথা বলেন। তিনি বলেন, এই পুকুরটি ব্রিটিশ আমল থেকেই বলি দেওয়ার স্থান হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় কিছু অন্ধবিশ্বাসী শ্রেণী এখানে কালো জাদুর জন্য জীবন্ত প্রাণী, এমনকি নরবলিও দিত। 1971 সালের যুদ্ধের সময় এখানে অসংখ্য বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষের লাশ ফেলা হয়েছিল। পুকুরের তলদেশে শুধু কাদা নয়, আছে হাড়ের স্তূপ। তিনি আরও বলেন, 1990 সালের দিকে এক ছাত্রী প্রেমে ব্যর্থ হয়ে এই পুকুরে ডুবে আত্মহত্যা করে। তারপর থেকেই নিয়মিত অভিযোগ আসে সাদা শাড়ি পরা এক যুবতীর দেখা মেলে রাতে, যে পথচারীদের জিজ্ঞাসা করে, তুমি কি আমার প্রেমিককে দেখেছ? যদি কেউ না বলে, সে নিরুদ্যম হয়। তবে যদি কেউ হ্যাঁ বলে, সে তাকে পুকুরের দিকে টেনে নেয়। কিন্তু রাফির ঘটনা তার চেয়েও ভয়ঙ্কর, কারণ 2023 সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের একটি নিষিদ্ধ ঘরানা থেকে একটি ডার্ক রিচুয়াল বা অন্ধকার আনুষ্ঠানিকতা চালানোর সময় কিছু শিক্ষার্থী এই পুকুরে একটি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করে, যার মাধ্যমে তারা জিন বা অশরীরী শক্তি আহ্বান করার চেষ্টা করে। সেই রিচুয়াল ভুল হয়ে যায় এবং সেই থেকে পুকুরটি শুধু একটি জলাশয় নয়, হয়ে উঠেছে একটি পোর্টাল বা দরজা, যা এই পৃথিবী এবং অন্য এক বিকৃত জগতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তানিমের আঘাতের পর রাফি এবং বাকি বন্ধুরা প্রতিদিন সন্ধ্যায় পুকুরের পাড়ে অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে থাকে। তারা দেখে পুকুরের পানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। পানির ওপর পাতলা কুয়াশার স্তর জমে এবং সেই কুয়াশায় মানুষ আকৃতির ছায়া হাঁটাহাঁটি করছে। কখনো সেগুলো একটির ওপর আরেকটি চড়ে বসে থাকে, যেন একে অপরকে গ্রাস করছে। রাত 10:34 রাফি নোট করে রেখেছেন, প্রতি রাতেই পানি থেকে একটি মেয়ে শিশুর করুণ কান্না ভেসে আসে, যার পরেই পানি ফুঁসে ওঠে এবং একটি কালো, লম্বা, কঙ্কাল সদৃশ হাত পানির উপরিভাগে আঘাত করে, যেন বের হতে চাইছে। 2024 সালের 2রা জানুয়ারি সবচেয়ে ভয়াবহ রাত আসে। রাফি একা ছিল না, তার সাথে ছিল শিমুল। তারা লুকিয়ে থেকে রাতের পুকুরের ভিডিও নেওয়ার পরিকল্পনা করে। রাত 10টা বাজতেই পুকুরের চারপাশের বাতিগুলো একসাথে নিভে যায়। সম্পূর্ণ অন্ধকারে শুধু পুকুরের পানি একটি বিষণ্ণ নীল আলো বিকিরণ করতে থাকে। তারা তার ক্যামেরার মাধ্যমে দেখতে পায় পানি থেকে একের পর এক মানবাকৃতির আলো ছায়া বেরিয়ে আসছে এবং পুকুরের চারপাশে দাঁড়িয়ে যাচ্ছে। তাদের মুখ নেই, খালি সমতল চামড়া, কিন্তু তারা সবাই পুকুরের দিকে পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সবগুলো ছায়া একসাথে পিছন দিকে ঘুরে যায়, অসম্ভব ভঙ্গিতে, এবং সরাসরি ক্যামেরার দিকে, অর্থাৎ রাফি ও শিমুলের দিকে তাকায়। রাফি বলেন, সেই মুহূর্তে আমরা বুঝতে পারলাম তারা আমাদের দেখতে পেয়েছে। তারা শুধু ভূত নয়, তারা সচেতন। এরপরেই তারা শুনতে পেল মাথার উপর থেকে একটা শব্দ, এসো, জলে এসো, তোমাদেরও দরকার। শিমুল অদ্ভুতভাবে হাঁটতে শুরু করে পুকুরের দিকে। তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। রাফি তাকে জোর করে ধরে টেনে আনে। শিমুল তখন জ্ঞান ফিরে পেয়ে কাঁপতে থাকে। সে বলে, একটি মেয়ের কণ্ঠস্বর তাকে ডাকছিল, বলছিল যে পুকুরের নিচে খুব সুন্দর একটি বাগান আছে, সেখানে চির শান্তি আছে। পরের দিন সকালে তারা দেখে পুকুরের পাড়ে ভিজে কাদায় অস্বাভাবিক পায়ের ছাপ। মানুষের পায়ের ছাপ নয়, বরং খুরের মতো, কিন্তু মানুষের পদচিহ্নের আকারের। ছাপগুলো সরাসরি পুকুর থেকে বেরিয়ে রাফিদের বসার বেঞ্চ পর্যন্ত গিয়েছে, তারপর অদৃশ্য হয়ে গেছে। সেই দিন থেকে রাফি এবং তার বন্ধুরা প্রত্যেকে স্বপ্নে একই দৃশ্য দেখতে শুরু করে, যে তারা পুকুরের তলদেশে আটকে আছে। চারপাশে অসংখ্য মুখোশ পরা মানুষ দাঁড়িয়ে আছে, যারা একসাথে হাসছে আর তাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। রাফির শেষ মেসেজ, আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছি। তানিম এখনও হাঁটতে পারে না সঠিকভাবে। শিমুল মানসিক চিকিৎসা নিচ্ছে। আমরা জানি পুকুরটা এখনও সক্রিয়। গত মাসেও বলা যায় ফেব্রুয়ারিতে দুজন রাত জেগে পড়াশোনা করতে যাওয়া ছাত্র সন্ধানের পরে নিখোঁজ হয়েছে। তাদের জিনিসপত্র পুকুরের পাশে পাওয়া গেছে। পুলিশ কিছু বলছে না, কিন্তু আমরা জানি পুকুর তাদের গ্রহণ করেছে। এটি শুধু পানি নয়, এটি একটি প্রাণী যে ক্ষুধার্ত, আর এটি মুখোশ পড়ে আছে একটি শান্ত ঐতিহাসিক জলাশয়ের। সাবধান থাকবেন। সন্ধ্যার পর কখনোই কার্জন হলের পুকুরের ধারে যাবেন না, বিশেষ করে একা একা। শ্রোতা বন্ধুরা, শুনলেন প্রথম ঘটনা,
ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভেবে দেখুন, আপনার ক্যাম্পাস, আপনার পরিচিত জায়গা কিভাবে হয়ে উঠতে পারে এক বিকৃত আতঙ্কের আখড়া। রাত 10টা মানেই অশরীরীর রাত। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন চলুন আজকের দ্বিতীয় ঘটনায়, যেখানে বিনোদনের নামে তৈরি রিসর্ট পরিণত হয়েছে অনন্ত অভিশাপের কারাগারে। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নুসরাত। নুসরাত একজন তরুণী, যিনি গত বছর তার বান্ধবী ও তার পরিবারের সাথে সেই রিসর্টে বেড়াতে গিয়েছিলেন। তারপর যা ঘটেছে তা তাকে আজও রাতের পর রাত জাগরক রাখে। অসংখ্য ধন্যবাদ নুসরাতকে তার এই ভয়াবহ সত্য আমাদের জানানোর জন্য। এই ঘটনাটি 2023 সালের নভেম্বর মাসে শুরু হয়ে এখনও চলমান। এটি শুধু ভৌতিক অভিজ্ঞতা নয়, এটি একটি সম্পূর্ণ রিসর্টের ধ্বংসের কাহিনী। গাজীপুরের এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে একটি নতুন বিনিয়োগে তৈরি হয় লস্ট লেক ভিউ রিসর্ট। নাম শুনেই মনে হয় স্বর্গ। ঘন জঙ্গলে ঘেরা একটি নীলচে হ্রদ, তার পাশে কটেজ, সুইমিং পুল, অ্যাডভেঞ্চার জোন। 2023 সালের অক্টোবরে এটি গ্র্যান্ড ওপেনিং করে। প্রথম মাসে বিপুল সংখ্যক দর্শনার্থী যায়, কিন্তু রিসর্টটি তৈরি হয়েছিল একটি পুরনো পরিত্যক্ত চা বাগান এবং তার পাশের একটি জলাভূমির উপর। স্থানীয়রা জানত সেই জলাভূমি স্থানীয় ভাষায় ভূতের বিল নামে পরিচিত। স্থানীয় কিংবদন্তি যে ব্রিটিশ আমলে সেই চা বাগানে এক জমিদার তার পুরো পরিবারকে গলা কেটে হত্যা করে সেই বিলে ফেলে দিয়েছিল, কারণ তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারপর থেকে সেই বিলে কেউ মাছ ধরে না, রাতে কেউ যায় না। কিন্তু উন্নয়নের নামে সেই কিংবদন্তিকে উপেক্ষা করা হয়। রিসর্টের মালিক, এক তরুণ উদ্যোক্তা, সবকিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। নির্মাণের সময়ও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। শ্রমিকরা বলেন রাতের বেলা টুল, ইট চুরি হয়ে যায়। কেউ কেউ বলেন তারা এক সাদা পোশাকের বৃদ্ধাকে কটেজের জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যে তাদের দিকে আঙুল তুলে কি যেন বলতে চায়। কিন্তু মালিক তখনও থামেননি। নুসরাত এবং তার দল সেখানে যায় 2023 সালের 10 নভেম্বর, রিসর্ট চালু হওয়ার 1 মাস পরে। প্রথম দিনটা ছিল চমৎকার, সুন্দর পরিবেশ, আকর্ষণীয় আয়োজন। রাত 9টার দিকে তারা কটেজে ফেরে। নুসরাতের বান্ধবী তানজিলার কটেজ ছিল লেকের ঠিক পাশে, নং 13। রাত 11টার দিকে নুসরাতের ফোন পায়। ফোনে তানজিলার ভয়ে কাঁপা গলার শব্দ। নুসু, আমার দরজায় কে যেন ঘণ্টা বাজাচ্ছে, বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। দরজার নিচের ফাঁক দিয়ে আমি পায়ের ছাপ দেখতে পাচ্ছি, ভিজে পায়ের ছাপ। নুসরাত তাকে আশ্বস্ত করে নিজের কটেজ থেকে বের হয়। বাইরে ঘন কুয়াশা। সে তানজিলার কটেজের দিকে হাঁটতে থাকে। হঠাৎ সে দেখে লেকের পানি সম্পূর্ণ স্থির, কাঁচের মতো। কিন্তু পানির উপর লেকের মাঝখানে একটি নৌকা ভাসছে। নৌকায় একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে, যেন তাদের দিকে তাকিয়ে আছে। নুসরাত দ্রুত তানজিলার কটেজে পৌঁছে। দরজা বন্ধ, কিন্তু দরজার বাইরে সত্যিই ভিজে মাটির পায়ের ছাপ। ছাপগুলো দরজা পর্যন্ত এসে থেমেছে। তারা ম্যানেজমেন্টকে ফোন করে। সিকিউরিটি গার্ড আসে, কিন্তু কিছুই পায় না। দ্বিতীয় রাত, অর্থাৎ 11 নভেম্বর রাত 2টার সময় নুসরাত জেগে ওঠে তীব্র ঠান্ডায়। তার রুমের এয়ার কন্ডিশন বন্ধ ছিল, কিন্তু শীতটা ছিল বরফের মতো শুষ্ক। সে দেখে তার কটেজের ফুল স্লাইডিং গ্লাস দরজার বাইরে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। মেয়ে শিশু, সাদা ফ্রক পরা, ভিজে চুল। শিশুটি দরজার গ্লাসে হাতের তালু চেপে ধরে আছে আর মুখটা গ্লাসের সাথে লাগিয়ে অদ্ভুতভাবে হাসছে। তার চোখ ছিল সম্পূর্ণ কালো, পুতুলহীন। নুসরাত চিৎকার করতে চায়, কিন্তু গলা শুকিয়ে যায়। শিশুটি আঙুল দিয়ে গ্লাসে কিছু লিখতে শুরু করে। লেখে, আমাকে ভেতরে আসতে দাও। নুসরাত জ্ঞান হারিয়ে ফেলে। সকালে জ্ঞান ফিরলে সে দেখে গ্লাসে আঙুলের দাগ রয়েছে, কিন্তু সেটা ভেতরের দিকে, অর্থাৎ সেই শিশুটি ভেতরে ছিল। ম্যানেজমেন্ট আবারও বলে হয়তো তার ভুল দেখেছেন, হয়তো কুয়াশার কারিশমা। কিন্তু নুসরাতের বিশ্বাস হয় না। সে তানজিলার সাথে মিলে রিসর্টের পুরনো কর্মচারী, একজন রক্ষণাবেক্ষণ কর্মী পেয়ে যায়, যে নির্মাণের সময় কাজ করেছিল। সেই ব্যক্তি করিম ভয়ে ভয়ে বলে রিসর্টের মূল ভবনের নিচে, যেটি এখন রেস্টুরেন্ট, সেটির ঠিক কেন্দ্রে একটি পুরনো কুয়ো আবিষ্কৃত হয়েছিল। কুয়োটির মুখ পাথর চাপা দিয়ে বন্ধ করা ছিল। তারা যখন সেটি খোলে, তখন ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় এবং তারা বেশ কিছু কঙ্কাল দেখতে পায়।
বড় এবং ছোট মানে পরিবারের। মালিক নির্দেশ দেন কঙ্কালগুলো সরিয়ে ফেলতে এবং কুয়োটি ভরাট করে দিতে, কারণ এটি প্রজেক্টের জন্য ক্ষতিকর হতে পারে। করিম বলে, আমরা কঙ্কালগুলো সরাইনি, আমরা শুধু কংক্রিট ঢেলে দিয়েছি তাদের উপরেই। তারা এখনও সেখানে আছে, এই রেস্টুরেন্টের মেঝের নিচে চাপা পড়ে। এই তথ্যটি জানার পর নুসরাতের দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা সেদিন রাতেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বের হওয়ার আগে বিকালবেলা তারা রিসর্টের সুইমিং পুলের পাশে বসেছিল। হঠাৎ তানজিলার ছোট ভাই, যার বয়স ৮, সে পুলের দিকে আঙুল তুলে বলে, দেখো সেখানে কারা সাঁতার কাটছে। পুলে তখন কেউ নেই, পানি নীল এবং স্বচ্ছ। কিন্তু কিছুক্ষণ পর পুলের পানির রং গাঢ় লাল হতে শুরু করে এবং পানির নিচ থেকে কালো লম্বা চুল ভেসে ওঠে। তারপর ভেসে ওঠে মুখগুলো, একটি বৃদ্ধের, একটি মহিলার এবং দুটি শিশুর। তাদের চোখ খোলা, তারা যেন সাঁতার কাটছিল না, ডুবেছিল, কিন্তু এখন উঠে আসছে। নুসরাতের দল ভয়ে চিৎকার করে ওঠে, অন্যরাও দেখতে পায়। সেদিন রিসর্টে থাকা প্রায় সবাই সেই দৃশ্য দেখে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সবাই দৌড়াতে শুরু করে। রিসর্টের মালিক তখন পুলের পাম্পে কিছু ত্রুটির কথা বলে, রাসায়নিক মিশ্রণের কথা বলে, কিন্তু কেউ তা বিশ্বাস করে না। নুসরাতের দল সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে তানজিলার ছোট ভাই, সেই ৮ বছরের শিশুটি, তার জিনিসপত্র ফেলে এসেছে, একটি টেডি বিয়ার। ফেরার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। রাতে জ্বর আসে এবং ঘুমের মধ্যে বলতে থাকে, তারা আমাকে ডাকছে, দাদু বলছে ওখানে খেলতে আস। শিশুটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ডাক্তাররা কিছু পায় না। পরিবার এক সাইকিকের শরণাপন্ন হয়। সেই সাইকিক বলে, শিশুটির আত্মার একটি অংশ সেই রিসর্টে আটকে গেছে, কারণ ওরা একা খেলতে চায় না, ওরা সঙ্গী চায়। এর পরের কয়েক মাস লস্ট লেক রিসর্টের খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে। গেস্টরা অভিযোগ করতে শুরু করে, রাতে কটেজের দরজায় কে যেন টোকা দেয়, টয়লেটের পানি নিজে থেকে ঘুরতে থাকে, আয়নায় নিজের প্রতিবিম্বের পিছনে অন্য মুখ দেখা যায়। 2024 সালের জানুয়ারিতে একদল তরুণী সেখানে একটি পার্টির আয়োজন করে। তাদের একজন, রাজন, রাতের বেলা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তার ফোন তার কটেজে পাওয়া যায়, ভিডিও রেকর্ডিং চালু। ভিডিওতে দেখা যায় সে রেস্টুরেন্টের দিকে হাঁটছে, তারপর ক্যামেরা ঝাঁকুনি খায় এবং একটি মহিলার কান্নার শব্দ শোনা যায়, আমার সন্তানদের ফেরত দাও। এরপর ভিডিও কেটে যায়। রাজনকে পরের দিন সকালে লেকের ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাত চিহ্ন নেই, কিন্তু তার চোখ খোলা এবং সে কেবল একটি কথাই বারবার বলছে, তারা আমাকে তাদের পরিবারে নিতে চায়, তারা আমাকে জায়গা দেখিয়েছে। নিচে অন্ধকারে সবাই একসাথে বসে আছে। রিসর্টটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ, কিন্তু স্থানীয়রা বলে রিসর্ট বন্ধ থাকলেও রাতে সেখানে আলো জ্বলে, মিউজিক বাজে এবং পানির ছপ ছপ শব্দ শোনা যায়। লেকের পানি এখন সব সময়ই ঘোলাটে এবং কালচে। আশেপাশের গ্রামের লোকেরা বলে তারা এখনও সেই জমিদার পরিবারকে দেখতে পায়, রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে অতিথিদের দিকে তাকিয়ে। তারা এখন অতিথি চায় না, তারা চায় স্থায়ী বাসিন্দা। নুসরাতের শেষ বক্তব্য, আমার বান্ধবী তানজিলার ভাই এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। সে মাঝে মাঝেই হঠাৎ থমকে দাঁড়ায় এবং শূন্যের দিকে তাকিয়ে হাসে। আমরা জানি সেটি তার হাসি নয়, যে শিশুটি তাকে দেখছে সেই শিশুটির হাসি। আমি সতর্ক করে দিচ্ছি, উন্নয়নের নামে, বিনোদনের নামে আমরা এমন জায়গাগুলোতে হোটেল, রিসর্ট বানাচ্ছি যেগুলোর ইতিহাস আমরা জানি না। লস্ট লেক রিসর্ট এখনও আছে, কিন্তু সেটি এখন জীবিতদের জন্য নয়, সেটি মৃতদের আবাসস্থল। আর সেখানে যারা যায় তাদের কিছু অংশ সেখানেই থেকে যায় চিরকালের জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের দুটি ঘটনাই আমাদের দেখালো ইতিহাস এবং ভুলকে উপেক্ষা করলে তার প্রেতচ্ছায়া আমাদের কখনোই ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক পুকুর হোক কিংবা গাজীপুরের আধুনিক রিসর্ট, অশরীরী শক্তি তার উপস্থিতির জানান দিতেই থাকে। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর ফেসবুক পেজের জন্য অপেক্ষা করবেন রাত 11টায়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, আমাদের সাথে শেয়ার করুন অশরীরীofficial@gmail.com-এ। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী এপিসোড। ভালো থাকুন, সতর্ক থাকুন, কারণ আপনার পাশের যে শূন্য চেয়ারটি পড়ে আছে সেটি শূন্য নয়। শুভরাত্রি।